আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের যারা লোকজন, তাদের মধ্যে আনন্দের কোনো সীমা এবং পরিসীমা নেই। বিরোধী দল যারা আছেন, বিশেষ করে তরুণ যারা আছেন, তারা সবাই বলছেন, আসো আসো আসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি এয়ারপোর্ট দিয়ে নামবে, এজন্য এয়ারপোর্টের পাশে আমরা আগের থেকে বাসা ভাড়া করে, বাড়ি তৈরি করে, সেখানে তোমার জন্য, তোমাকে স্বাগত জানানোর জন্য আমরা বসে থাকব। আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের কথাবার্তা সাধারণত এনসিপি এবং জামাত শিবিরের যারা লোকজন রয়েছেন তারাই এই কথাগুলো বলছেন। বিএনপি কার্যত এখানে খুব ডিপ্লোম্যাটিক যে অ্যাটিটিউড সেটা তারা প্রদর্শন করছে। ওরকম কথাবার্তা না বলে তারা শুধু বলছে যে হ্যাঁ, তিনি আসেন, তিনি যদি আসেন তার প্রতি অবিচার করা হবে না। দেশের যে প্রচলিত আইন কানুন রয়েছে সেই আইন কানুন মোতাবেক তাকে বাংলাদেশে আইনি সুবিধা দেওয়া হবে, তার প্রতি অত্যাচার করা হবে না, অবিচার করা হবে না, ইত্যাদি ইত্যাদি নানা কথা। তো আওয়ামী লীগের যারা লোকজন, তারা মানে শেখ হাসিনাকে মনে করে অপার্থিব কোনো শক্তির আধার। এটা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মনোজাগতিক ত্রুটি বলতে পারেন, তাদের অসুস্থতা বলতে পারেন, অথবা তাদের বিশ্বাস, আবেগ বলতে পারেন, তাদের ইমান বলতে পারেন, একিন বলতে পারেন, এবং এটা হয়ে যায়। দীর্ঘদিন ধরে আপনি যখন কারো নেতৃত্বে নিজেকে বিলীন করেন, নেতা এবং তার কর্মী এদের মধ্যে যে সম্পর্কটি রয়েছে, এটি আপনি আল মুকাদ্দিমা যদি পড়েন ইবনে খালদুনের, আপনি বুঝতে পারবেন যে এটা পিতা পুত্রের যে সম্পর্ক, মায়ের সাথে তার পুত্রের যে সম্পর্ক, এই সম্পর্কের চাইতেও নেতা এবং তার কর্মীর মধ্যে আরও অতি উচ্চ মার্গের সম্পর্ক তৈরি হয়। এর কারণ হলো পিতা এবং মাতাকে সবাই লালন পালন করেন, শ্রদ্ধা দেখান, সন্তানকে পিতামাতা লালন পালন করেন, কিন্তু ঠিক রাজনৈতিক কর্মে একজন কর্মী, একজন সেনাপতি, একজন সৈনিক তার কমান্ডারের, তার নেতার, তার রাষ্ট্রপ্রধানের হুকুম মতো যেভাবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় জীবন, নিজের জীবনটি দিয়ে দিতে পারেন বা দিয়ে দেন, এরকম ঘটনা পারিবারিক জীবনে দেখা যায় না। তো এই কারণে হয় কি, যে কোনো যে রাজনীতির যে গোত্র, রাজনীতির যে সূত্র, রাজনীতির যে দলবাজি, এটা যারা এই দলের সাথে সম্পৃক্ত তারাই বুঝতে পারবে। যেমন ধরুন জামাতের সভাপতি শফিকুর রহমান। তো জামাতের সভাপতিকে আপনি যত কথাই বলেন না কেন, তিনি তার দলের পীরে কামেল। তার দিকে তাকালে জামাতের যারা লোকজন রয়েছে তারা মনে করে তাদের পাপ ক্ষয় হয়, তাদের পুণ্য হয়, এবং নেতার হুকুম পালনের মধ্যেই তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। ঠিক আপনি যদি বিএনপির নেতাকর্মীদের কাছে যান, তারা হয়তো ইসলামের পরিভাষায় এভাবে বলবে না, কিন্তু তারা জনাব তারেক রহমান সাহেব কিংবা বেগম খালেদা জিয়া, এই দুজনের প্রতি তাদের আনুগত্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা, এটা আপনি ওই কেবলমাত্র একদম ব্রুট বা ব্রুটালি বিএনপি না করলে আপনি এই সমস্যাটা বুঝতে পারবেন না। দলের অনেক লোক দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। এই যে সরকার গঠিত হলো, আপনি গিয়ে দেখেন যে তারেক রহমান সাহেব তার ইচ্ছা মতো অনেক লোককে নিয়োগ দিয়েছেন যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এতে করে অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মারাত্মকভাবে অপমানিত বোধ করছেন, কিন্তু তারা দল ছেড়ে যাচ্ছেন না, দলের বিরুদ্ধে কথা বলছেন না, নিজেরা নিজেরা সমালোচনা করছেন, এটা কেন হলো, এটা কি হলো, কি হলো, এটা কি করা ঠিক, এই সরকার কি টিকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বাংলাদেশ জিন্দাবাদ বলা হয়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বলা হয়, তাহলে কিন্তু ওই যে তারেক রহমান সাহেবের সামনে যেভাবে মন্ত্রীরা দৌড়াচ্ছে, বা যারা মন্ত্রিত্ব লাভ করার পর তারেক রহমান সাহেবকে তাদের পিতার আসনে বসিয়েছেন, পীরের আসনে বসিয়েছেন, অলি আল্লাহ গাউস কুতুবের আসনে বসিয়েছেন, তারা যেভাবে তাকে সম্মান করেন, ওই যে দলের যে আঘাতপ্রাপ্ত কর্মী বা নেতা যে কিছুই পায়নি, দলের বিপদে সেও কিন্তু একইভাবে
বরং এই যে এখন যারা সুবিধাভোগী তাদের চাইতেও বেশি দলকে ভালোবাসবে। এই যে দল করার কারণে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা অনাদিকাল থেকে, মানে একেবারে আদিকালেরও আদিকাল, যখন মানুষ পাহাড়ে বসবাস করত গোত্রগতভাবে, তখন থেকে এই সম্প্রীতিটা চলে আসছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে প্রায় 6 কোটি মানুষ যারা সরাসরি আওয়ামী লীগ করে, এদের মধ্যে রাগ আছে, অভিমান আছে, ক্রোধ আছে, পরস্পরের প্রতি বিক্ষোভ আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, কলহ আছে, বিবাদ আছে, কিন্তু দলের প্রতি আর দলের নেত্রীর প্রতি, শেখ হাসিনার প্রতি তাদের যে সমর্থন, তাদের যে ভালোবাসা, সেটা একটু কমেনি, বরং আরও বেড়ে গেছে। এ কারণ হলো যে ধরুন এখন বিএনপি ক্ষমতায় আসছে বা জামাত ক্ষমতায় আছে, তো এই সময় এদের মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, যেগুলো তারা যখন বিরোধী দলে ছিল তখন ছিল না। আবার এখন আওয়ামী লীগের মধ্যে যে মমত্ববোধ তৈরি হয়েছে, প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, এবং তারা যেভাবে এখন দলের জন্য কাজ করতে, বাংলাদেশে ফিরে আসতে প্রাণপণ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যার যার অবস্থান থেকে তারা যেভাবে নিজেদের পকেটের টাকা খরচ করছে, সেটি দল ক্ষমতায় থাকতে তারা কখনো করেনি। তো সেই দিক থেকে আওয়ামী লীগ যে একটা, মানে বাংলাদেশের রাজনীতির জন্য একটি, যাকে বলবো, কি বলবো, একটা মাইলস্টোন, এটি হিমালয়, এটি সমুদ্র, এটি বঙ্গোপসাগর, এটি পদ্মা, মেঘনা, যমুনা, আপনি যেটা বলেন না কেন। আপনি বাংলাদেশ যদি ধরেন, তাহলে আপনি ঠিক বাংলাদেশে কেওক্রাডাং, বা আপনি যদি উত্তরবঙ্গে যান, সেখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেই কাঞ্চনজঙ্ঘার রূপ, কিংবা আপনি যদি কক্সবাজার যান, তাহলে বঙ্গোপসাগরের রূপ, পদ্মা, মেঘনা, যমুনার রূপ, এটা ছাড়া আসলে বাংলা কল্পনা করা যায় না। একইভাবে রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ এখন এরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছে, প্রায় 70 বছরের তাদের যে সুদীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসে তারা যে লিগ্যাসি তৈরি করে ফেলেছে, এই কারণে বাংলাদেশে যদি মিলিটারি শাসন আসে, ডিক্টেটরশিপ আসে, একজন মুসলিনি আসে, একজন হিটলার আসে, তখন হয়তো আওয়ামী লীগের নাম এভাবে উচ্চারিত হবে না। কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি রাজনীতির কথা বলবেন, দলের কথা বলবেন, আওয়ামী লীগের কথা বলবেন না, কিন্তু জামাত এবং এনসিপি, বিএনপির কথা বলবেন, হবে না। এখানে আওয়ামী লীগের নাম আসবেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো শেখ হাসিনা। এই দলটির যে নেতৃত্ব 1980 সন থেকে সরাসরি আজ অবধি, তাহলে 46 বছর ধরে এই দলটির সর্বোচ্চ নেতৃত্বে তিনি আছেন। এই 46 বছর বয়সে তিনি অন্তত 3 থেকে 4টি জেনারেশনকে পেয়েছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে 1980 সনে, প্রতি তারা ধরেন 5 বছর বা 10 বছর, গড়ে 7 বছর ধরেন থাকলো। তো 7 বছর যদি থাকে, তাহলে এই ছাত্রলীগের কয়টি গ্রুপকে তিনি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 বছর, বা ধরেন কলেজ লাইফ থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ে পড়া পর্যন্ত 10 বছর যদি আপনি ধরেন, তাহলে 4.5টি জেনারেশন তিনি পেয়েছেন, যারা ছাত্রলীগ থেকে এখন বৃদ্ধ লীগ হয়ে গেছে। 80 সনে যারা ছাত্রলীগ করতেন, তারা এখন অনেকের বয়স এখন 70-75 বছর বয়স হয়ে গেছে। এই যে বিশাল শ্রেণী, যাদের সঙ্গে শেখ হাসিনার যে অ্যাডাপশন, যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, এটা স্মৃতিবহুল। তারা একসাথে মুড়ি মাখিয়ে খেয়েছে, একসাথে নৌকায় চড়ে পদ্মা নদী পাড়ি দিয়েছে, একসাথে স্পিড বোটে করে গেছে, তারা একসাথে গাড়িতে করে, বাসে করে সারা বাংলাদেশ গেছে, এবং একসাথে রবীন্দ্রসঙ্গীত গেয়েছে 80 সনে, 90 সনে। তারা ওই 32 নম্বরের বাড়িতে শেখ হাসিনা রান্না করেছে, তারা সবাই খেয়েছে। এই যে স্মৃতি, এই স্মৃতির কারণে শেখ হাসিনার সঙ্গে বহু অভিমান আছে, বহু কষ্ট আছে, কিন্তু এরকম একটা সম্পর্ক লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছে। আর যারা, আমি তো বললাম যে 6 কোটি মানুষ যারা আওয়ামী লীগ করে, তারা তো আছে। তার বাইরে এরকম স্মৃতিকাতর, শেখ হাসিনার কথা মনে করে কারো পেট পুড়ে, কারো বুক পুড়ে, কারো মন খারাপ হয়ে যায়, কারো রাগ হয়ে যায়, কেউ ছুটে দিল্লিতে যেতে চায়। এই যে দলের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্য অন্য সব দলের মতোই, জামাতের মতো। একটা লোক ধরেন এখন সিপিবি, ছোট একটা দল,
কিন্তু সিপিবি বা বাসদ এই দলগুলো দেখবেন যে অনেকগুলো মানুষ আদর্শিক কারণে অনেকে বিয়েই করেনি, সারা জীবন এই দল করে তারা জীবন শেষ করে দিল। বিসিএস চাকরি পেয়েছে, অনেক পাকিস্তানে সিএসপি অফিসার হওয়ার সুযোগ ছিল, সব কিছু বাদ দিয়ে তারা কিন্তু এই দলগুলো করেছে। তো এই যে দল করার যে মনোবৃত্তি, সেটা আওয়ামী লীগের মধ্যে খুব বেশি প্রবল। এর কারণে এই দলটি সেই ক্ষমতায় গেছে বারবার। ৫৪-তে ক্ষমতায় গেছে, ৭০-এ ক্ষমতায় গেছে, তারপরে ৯৬-তে ক্ষমতায় ছিল, এরপরে ৯৬-এর পরে টানা একেবারে ২০০৮ থেকে ২৪ পর্যন্ত। আবার সুদীর্ঘকাল রাজপথে থেকেছে, বারবার তাদেরকে